লাড্ডু আর পিকোকে তটিনীর কাছে ফিরিয়ে দিয়ে বিজিতকে জব্দ করল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বিজিতকে নিয়ে আয়ুষীর বাড়িতে চলে এসেছে বলরামরা। আর তখনই বিজিত আয়ুষীকে দেখে ইচ্ছে করে চোখের জল ফেলে নাটক করতে থাকে। আর আয়ুষীও বুঝতে না পেরে বারবার করে বিজিতকে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো তোমাকে ছেড়ে এই কটা দিন আমি ঠিক কিভাবে কাটিয়েছি? আমার একদমই ভালো লাগছিল না। সব সময় মনে হচ্ছিল কখন তুমি আসবে। তুমি ঠিক আছো তো বিজিত? বিজিত তখন বলে, আমি একদম ঠিক আছি। এরপরেই বলরাম ফোন করে আরাধ্যাকে আর বলে, বিজিত পৌঁছে গেছে তার ঠিকানায়, এবারে আপনি বাচ্চা দুটোকে পৌঁছে দেন তাদের ঠিকানায়। বুঝতে পেরেছেন? আরাধ্যা তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এর মধ্যেই বিজিত বলে, আমার হাতে সময় খুবই কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এর মাঝখানে সৌরভের গায়ে হাত তুলতে চায় বিজিত। তখনই সৌরভ রেগে গিয়ে রীতিমতো বিজিতকে মারবে বলে ঠিক করে, কিন্তু বলরাম বলে, ছেড়ে দে, এখন আর কিছু করিস না, ওকে আমরা পরে বুঝে নেব। তখনই মায়া বলে, বাবারও বাবা থাকে, আর আপনার বাবার নাম হলো পরশুরাম, যে আপনাকে ছাড়বে না। এরপরেই ডিপার্টমেন্টের লোকেরা চলে যায়। তখনই বিজিত বলে, দেখুন আমার হাতে সময় বেশি নেই, আমাকে বিয়েটা কমপ্লিট করে এখান থেকে বেরোতে হবে। আর এটা শোনার পর চমকে যায় আয়ুষী। অন্যদিকে আরাধ্যা লাড্ডু আর পিকোকে নিয়ে বেরোবে বলে ঠিক করেছে। লাড্ডু আর পিকোকে তটিনীর কাছে নিয়ে যাবে। ঠিক তখনই কর্ণ চলে এসেছে আর বলে, কোথায় নিয়ে যাচ্ছ ওদেরকে? ওরা কোথাও যাবে না, ওদেরকে আমি অন্য কোথাও নিয়ে যাব। তখনই আরাধ্যা বলে, চুপ করো, অনেক খারাপ কাজ করেছো তুমি। আজকে তোমার এই অপরাধগুলো ঢাকতে ঢাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর কত অন্যায় করবে? ওদের যেখানে যাওয়ার কথা ওরা সেখানেই যাবে, ওদেরকে তুমি আর অন্য কোথাও নিয়ে যেতে পারবে না। প্লিজ কর্ণ, তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু কর্ণ বলে, না বললাম তো। এরপর কর্ণ তার বডিগার্ডদের বলে, বাচ্চা দুটোকে যেভাবেই হোক অন্য কোথাও নিয়ে যাও, আর রুমাল দিয়ে ভালো করে চোখটা বেঁধে দাও। তখন লাড্ডু আর পিকো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি যার জন্য তোমরা আমাদের সাথে এত বড় অন্যায় করছো? আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, পা কিন্তু তোমাদেরকে ছাড়বে না। এরপর কর্ণ আরও বেশি রেগে যায়। এরপর বাচ্চাগুলোকে নিয়ে বেরোবে বলে ঠিক করে। আরাধ্যা বারবার করে বলে, শোনো ওদেরকে ছেড়ে দাও, বিজিত তো ফিরে এসেছে, তাহলে অসুবিধার কি আছে? কিন্তু কর্ণ কিছুতেই ছাড়তে চায় না। তারপরেই পরশুরাম এসে কর্ণকে আর কর্ণর বডিগার্ডদের বিভৎস মার মারতে থাকে। কর্ণ তখন রীতিমতো ব্যথায় ছটফট করে। এরপর কর্ণকে মারবে বলে ঠিক করেছিল আরও বেশি, কিন্তু আরাধ্যা হাত জোর করে ক্ষমা চায় আর বলে, ছেড়ে দাও ওকে। পরশুরাম বলে, যাও গিয়ে ওদের মায়ের কাছে ওদেরকে ফিরিয়ে দাও। এরপরে আরাধ্যা তটিনীর কাছে লাড্ডু আর পিকোকে নিয়ে যায় আর কর্ণকে বলে, আজকে তুই বেঁচে গেলি, এরপরেও তোকে যে কী অবস্থায় রাখবো তুই নিজেও জানিস না। অন্যদিকে দেখা যায় আরাধ্যা লাড্ডু আর পিকোকে নিয়ে হসপিটালে চলে এসেছে। মাকে ফিরে পেয়ে লাড্ডু আর পিকো তো খুবই খুশি হয়ে যায় আর বলে, তোমরা খেয়েছো? বলো না তোমরা খেয়েছো তো? এর মধ্যেই পরশুরাম ডিপার্টমেন্টের লোকজনকে ফোন করে বলে, কর্ণ চ্যাটার্জির বাড়িতে দুজনকে মারা হয়েছে, নিয়ে যেতে, আর কর্ণ চ্যাটার্জিকে একটু উচিত শিক্ষা দিতে। এরপর বলরামরা চলে এসেছে আর অন্যদিকে ছেলেমেয়ের জন্য মাটন আর ভাত নিয়ে গেছে পরশুরাম। হসপিটালেই লাড্ডু আর পিকোকে খাইয়ে দেয় আর বলে, আমি জানি যে তোমাদের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে, চিন্তা করো না, আর কিছু হবে না, কারণ তোমাদের পা তোমার সাথে রয়েছে। এর মাঝখানেই কর্ণ চ্যাটার্জি বুঝে যায় পরশুরাম ঠিক কী জিনিস। এদিকে নিজের সকাল সকাল বাজারটা সেরে যাচ্ছিল পরশুরাম, ঠিক তখনই বাচ্চারা এসে সরস্বতী পুজোর চাঁদা ডিমান্ড করে 501 টাকা। আর তখন পরশুরাম বলে, বাপরে, এত টাকা চাঁদা, তাও আবার সরস্বতী পুজোয়? এর মধ্যেই চলে এসেছে লহরী আর বলে, আপনার সাথে একটু কথা ছিল, যেই কথাগুলো না বললেই নয়। স্কুলে আবারও হুমকি ফোন আসছে, বলছে বাচ্চাদের ওপর নাকি অ্যাটাক করা হতে পারে। তাই ভাবলাম যে আমি যেরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম সেই অনুষ্ঠানটা বন্ধ করে দেব। তখন পরশুরাম বলে, কোনো অনুষ্ঠান বন্ধ হবে না, আপনি অনুষ্ঠান করুন, সিকিউরিটি ঠিক পৌঁছে যাবেন তার নিজের জায়গায়, আপনি কেন কম্প্রোমাইজ করবেন? বাচ্চারা এই দিনটাতে অনেক আনন্দ করে, অনেক হই হুল্লোড় করে, আর তাদের এই আনন্দটা মাটি হয়ে যাক সেটা কখনো হবে না। তখন লহরী বলে, জানেন তো, মাঝে মধ্যে মনে হয় যে কর্ণকে আমি পেটে ধরে কি ভুলটাই না করেছি। আমি ওর জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি। ছেলেটা একেবারে অমানুষ তৈরি হয়েছে, ঠিক ওর বাবার মতন। অনেকদিন আগেই তো
সব ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম, কিন্তু তবুও যেন আমার জীবন থেকে কোনোভাবেই এরা যাচ্ছে না। পরশুরাম বলে, চিন্তা করবেন না, কি করে সব কিছু ঠিক করে দিতে হয় সেটা আমি জানি। এদিকে বিজিৎ বারবার করে বলে তার শাশুড়ি মাকে, হবু শাশুড়ি মাকে, যে আপনি এক কাজ করুন, আপনি সিঁদুরটা নিয়ে আসুন, আমি ওকে সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা করে নিই। তখনই বাবিন বলে, কেন এভাবে কেন বিয়ে হবে? সন্ধ্যাবেলায় পুরুত মশাই আসবে, একটা ভালো লগ্ন আছে, তখনই তোমাদের বিয়েটা হবে, বুঝলে? কিন্তু বিজিৎ বলে, অতটুকু সময় আমার কাছে নেই, আমাকে যা করার এখনই করতে হবে। বোঝার চেষ্টা করুন, আমাকে টার্গেট করা হয়েছে। আমি যেভাবেই হোক এখনই চলে যাব এয়ারপোর্টে, আর তারপর সেখান থেকে ফ্লাইট ধরে আমার কোম্পানিগুলোতে যেতে হবে। সেখানে অবস্থা খুবই খারাপ, জানি না কার নজর পড়েছে, একটার পর একটা প্রবলেম আমার জীবনে খাড়া হয়ে রয়েছে। তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। হাতে সময় যেহেতু অনেক কম, তাই যা করার একটু ঝটপট করতে হবে। প্লিজ আপনি সিঁদুরটা নিয়ে আসুন। কিন্তু আয়ুষীর মা বলে, এইভাবে আমার মেয়ের বিয়ে হবে? জাস্ট সিঁদুর পরিয়ে দেবে, বিয়ে হয়ে যাবে? এটা হতে পারে না। বাবিনও সেই একই কথাই বলতে থাকে। তখন বিজিৎ বলে, আমার হাতে যদি আর কোনো অপশান থাকতো আমি অবশ্যই সেই অপশান কাজে লাগাতাম। আয়ুষী, তুমি একটা কথা তো জানো, বলো, যেভাবে ডিপার্টমেন্টের লোকজনেরা ইচ্ছে করে আমার পিছনে পড়েছে, আমাকে টার্গেট করেছে, সেটা আমার একদমই ভালো লাগছে না। আমাদের বিয়েটা কি তাহলে হবে না শেষ পর্যন্ত? তখন আয়ুষী বলে, কে বলেছে হবে না? হবে হবে, এই বিয়েটা হবেই, কারণ এই বিয়েটা না হলে যে সব থেকে কষ্ট আমি পাবো। আমি তোমাকে অনেক ভালোবাসি বিজিৎ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু বিজিৎ তো জানে এরপর ঠিক কী হতে চলেছে। অন্যদিকে তটিনী হসপিটালে শুয়ে রয়েছে, আর পরশুরাম ভাবে কারা তার বাচ্চাকে তুলতে আসবে সরস্বতী পুজোর দিন, কারা হুমকি ফোন পাঠাচ্ছে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বিজিৎ, যেভাবে হোক আয়ুষীকে বিয়ে করে তারপরে সে এখান থেকে চলে যাবে, তাহলে বিজিৎ প্রাণে বেঁচে যাবে, কারণ বোনের বরকে কেউ চট করে মারতে পারবে না, পরশুরামও পারবে না, আর তটিনীও পারবে না।